সকাল ১০টা পারস্য উপসাগরের নীল জলরাশি নিস্তব্ধ, যেন প্রকৃতি নিজেই শ্বাস রোধ করে আছে। হালকা নুনের গন্ধ ভেসে আসছে বাতাসে। এই নিস্তব্ধতার মাঝেই জলের গা চিরে এগিয়ে চলেছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ড। এটি কোনো সাধারণ জাহাজ নয়। আর্লি বার্ক শ্রেণীর এই ডিস্ট্রয়ার এক ভাসমান দুর্গ। প্রায় ৯,০০০ টন ওজনের এই দানব আধুনিক যুদ্ধ ব্যবস্থায় সজ্জিত। জাহাজের ভেতরে কমব্যাট ইনফরমেশন সেন্টারে ঠান্ডা আলো জ্বলছে। মেশিনের গুনগুন শব্দে ভরা ঘরে কয়েকজন অপারেটর তীক্ষ্ণ নজরে রাডার স্ক্রিন মনিটর করছে। ঘামে ভেজা তাদের হাত কিবোর্ডের উপর নড়ছে। প্রতিটি সিগন্যাল যাচাই করা হচ্ছিল বারবার। হঠাৎ করে একটা ছোট্ট বিন্দু স্ক্রিনে ফুটে উঠল। প্রথম মুহূর্তে কেউ বিশেষ গুরুত্ব দিল না। এই অঞ্চলের বাণিজ্যিক বিমান এবং হেলিকপ্টার নিয়মিত ওড়াউড়ি করে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি বদলে গেল। বিন্দুটির গতিপথ দেখে অপারেটরদের চোখ প্রশস্ত হয়ে গেল। ওরা নিশ্চিত হলো যে এটি ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টার, আর সেটি সরাসরি তাদের দিকেই ধেয়ে আসছে। ঘরের ভেতরের তাপমাত্রা যেন এক লাফে নেমে গেল। পারস্য উপসাগরে এমন একটা ঘটনা কখনোই হালকা হয় না। এটি হতে পারে শক্তি প্রদর্শন বা কোনো সামরিক কৌশল। মুহূর্তে পরিস্থিতি বিপজ্জনক রূপ নিতে পারে। ফিটজেরাল্ডের সক্ষমতা অবশ্য বিস্ময়কর। এর এজেস কমব্যাট সিস্টেম একই সময়ে শতাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। জাহাজে রয়েছে ৯৬টি ভার্টিক্যাল লঞ্চ সেল। সেখানে মজুদ আছে SM-2 বা SM-6 সার্ফেস টু এয়ার মিসাইল, টমাহক ক্রুজ মিসাইল এবং অ্যান্টি সাবমেরিন রকেট। 4টি টারবাইন ইঞ্জিন মিলে ১,০০,০০০ শাফট হর্স পাওয়ার তৈরি করছে এই দানবকে। প্রযুক্তির দিক থেকে এটি একটি চলমান দুর্গের চেয়ে কম নয়। অন্যদিকে যে হেলিকপ্টারটি এগিয়ে আসছিল তার গল্প একদম ভিন্ন। এটি একটি H-36 কিং হেলিকপ্টার। 60-এর দশকের এই নকশায় তৈরি এই বিমানগুলো এখন যুগের পর যুগ পার করেছে। শাহের আমলে আমেরিকা থেকে কেনা এই হেলিকপ্টারগুলো ইরানের কাছে ৬৯-এর বিপ্লবের পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও যন্ত্রাংশের যোগান বন্ধ হয়ে যায়। নিষেধাজ্ঞার কারণে এই পুরনো যন্ত্রগুলো মেরামত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবু ইরান নিজেদের সীমিত সক্ষমতায় এগুলো উড়াচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা জানান যে এই হেলিকপ্টারগুলো এখনও কার্যকর হলেও আধুনিক নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের সামনে এদের সক্ষমতা খুবই সীমিত। এখানেই প্রধান প্রশ্নটি উঠে, ইরান কেন এমন একটি পুরনো ও দুর্বল হেলিকপ্টার পাঠালো যখন তারা জানে যে সরাসরি সংঘর্ষে এটি এক সেকেন্ডও টিকবে না? এর উত্তর লুকিয়ে আছে কূটনীতির গভীরে। সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বেশ কিছু রহস্যজনক বিস্ফোরণ হয়েছে। সেখানে সাইবার হামলার অভিযোগও উঠেছে। এসবের প্রেক্ষিতে তেহরান কৌশলগতভাবে চাপের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে সামরিক শক্তির সরাসরি ব্যবহার না করে প্রতীকী শক্তি প্রদর্শন একটি কার্যকর পথ। মার্কিন যুদ্ধজাহাজের সামনে এই হেলিকপ্টারকে উপস্থিত করা ছিল সেই প্রতীকী বার্তারই অংশ। ইরান জানাতে চাইল যে তারা ভয় পায় না, ওরা নিজেদের অঞ্চলে শক্তিশালী হিসেবে উপস্থিত আছে। ডিস্ট্রয়ারের ভেতরে তখন তীব্র কার্যক্রম চলছে। রাডার অপারেটররা লক্ষ্যবস্তুকে শনাক্ত করে হুমকির তালিকার সাথে মিলিয়ে দেখছিলেন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধের বিভিন্ন বিকল্প তৈরি করছিল। যদি এটি সত্যি যুদ্ধ হতো তাহলে দূরপাল্লার MS-2 মিসাইল কয়েক সেকেন্ডের মধ্যেই ছোড়া হতো। আরও কাছে এলে মাঝারি পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতো। আর একেবারে কাছে এলে CIWS নামক বিশাল ব্যারেলের গ্যাটলিং গান প্রতি মিনিটে হাজার হাজার রাউন্ড ছুড়ে আকাশে এক অচেনা দেয়াল তৈরি করতে পারত। প্রযুক্তিগতভাবে হেলিকপ্টারটি বেঁচে থাকার সম্ভাবনা ছিল প্রায় শূন্যের কোঠায়। কিন্তু ফিটজেরাল্ড কোনো অস্ত্র সক্রিয় করল না। আধুনিক নৌকৌশলে শক্তি প্রদর্শনের অর্থ হলো অস্ত্রের মুখ না দেখানো। মার্কিন নৌবাহিনীর নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় তারা স্বাধীনভাবে চলাচলের অধিকার রাখে। তবে অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে তারা প্রথমে গুলি ছোড়ে না। বিশেষজ্ঞরা একে বলেন নিয়ন্ত্রিত প্রতিশোধ। এর মাধ্যমে প্রতিপক্ষকে বোঝানো হয় যে সক্ষমতা আছে, কিন্তু পরিস্থিতি বাড়ানোর কোনো ইচ্ছা নেই। হেলিকপ্টারটি ধীরে ধীরে দূরত্ব কমাচ্ছিল। 10 মাইলের মধ্যে এলে ডিস্ট্রয়ারের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সক্রিয় হয়ে গেল। প্রতিটি রেডিও সিগন্যাল, প্রতিটি রাডার পালস এবং ফ্রিকোয়েন্সি রেকর্ড করা শুরু হয়ে গেল। সামরিক পরিভাষায় একে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচার সংগ্রহ। ভবিষ্যতে কোনো সংঘর্ষ বাঁধলে এই তথ্য শত্রুপক্ষের সেন্সরকে অন্ধ করতে বা যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে কাজে লাগবে। আধুনিক যুদ্ধে তথ্যই হলো সবচেয়ে বড় গোলাবারুদ। এই দৃষ্টিকোণ থেকে হেলিকপ্টারটি প্রতিটি সিগন্যাল ছিল অমূল্য। একই সাথে লিঙ্ক 16 ডেটা লিঙ্কের মাধ্যমে ফিটজেরাল্ড আশপাশের অন্যান্য মার্কিন জাহাজ ও আকাশের টহলদার বিমানের সাথে তাৎক্ষণিকভাবে তথ্য শেয়ার করছিল। হেলিকপ্টারটি আর শুধু একটি জাহাজের নজরে ছিল না, এটি ছিল পুরো একটি যুদ্ধ নেটওয়ার্কের নজরদারিতে। এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু যুদ্ধ অবস্থার নিরাপত্তার এক অদৃশ্য জাল। তুলনামূলক ইরানের সামরিক ব্যবস্থা এখনও অনেকটাই পৃথক ইউনিট নির্ভর। হেলিকপ্টারটি তখন নিচু হয়ে এসেছে। ওড়ার উচ্চতা এমন যে পাখার ডানা প্রায় তরঙ্গের। সমুদ্রের লবণাক্ত পানি ছিটকে হেলিকপ্টারের গায়ে পড়ছে। এটি এক ধরনের
মনস্তাত্ত্বিক কৌশল, ঘনিষ্ঠ উপস্থিতি দেখিয়ে প্রতিপক্ষকে চাপ দেওয়ার চেষ্টা। ইংরেজিতে একটি সতর্কবার্তা ভেসে এলো। ইরানি পক্ষ জানালো যে মার্কিন জাহাজ তাদের জলসীমায় প্রবেশ করেছে। ওরা জাহাজটিকে অবিলম্বে পথ পরিবর্তন করতে বলল। মার্কিন পক্ষ অত্যন্ত শান্তভাবে জানালো যে তারা আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে, তারা নির্ধারিত পথেই চলবে। এই কথোপকথন ছিল সংক্ষিপ্ত, আনুষ্ঠানিক ও রেকর্ডকৃত। ৮০ দশকের ট্যাঙ্কার যুদ্ধের সময়ও ইরান এমনভাবে ছোট নৌজাহাজ এবং বিমান ব্যবহার করে বড় জাহাজকে হয়রানি করত। কিন্তু আজকের পার্থক্য হলো প্রযুক্তির মাত্রা। এখন প্রতিটি সিগন্যাল ও চলাচল স্যাটেলাইটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিশ্লেষিত হয়। হেলিকপ্টারের ভেতরের পরিস্থিতি অবশ্য ভিন্ন রকমের কষ্টকর ছিল। দীর্ঘ সময় উচ্চ গতিতে ওড়ার ফলে জ্বালানি দ্রুত কমে যাচ্ছিল। পুরনো টারবাইন ইঞ্জিনগুলোতে অতিরিক্ত চাপ পড়ছিল। ইঞ্জিনের কর্কশ শব্দে কান ঝামঝামে উঠছিল। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ধরনের পুরনো প্ল্যাটফর্ম দিয়ে ঝুঁকি নেওয়া মানে নিজেদের সম্পদকে বিপদে ফেলা। ইরানের জন্য এই হেলিকপ্টার সহজে প্রতিস্থাপনযোগ্য নয়, তবু রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই ঝুঁকি নেওয়া হয়েছিল। প্রায় ৪০ মিনিটের এই উত্তেজনাপূর্ণ দৃশ্যপটের পর হেলিকপ্টারটি ক্রমশ উচ্চতা বাড়িয়ে দূরে সরে গেল। ঠিক সেই মুহূর্তেই ফিটজেরাল্ড তার পূর্বনির্ধারিত নেভিগেশনাল পরিকল্পনা অনুযায়ী সামান্য কোর্স পরিবর্তন করল। জাহাজের ডেকে দম ফেলার সুযোগ পেল সবাই। কিন্তু ঘটনার পরিণতি এখানেই শেষ নয়। কয়েক ঘন্টার মধ্যেই ইরানি রাষ্ট্র মিডিয়া প্রচার করা হলো যে তাদের সতর্কবার্তায় মার্কিন জাহাজ পিছু হটেছে। ভিডিওতে নিচুতে উড়ানো দৃশ্য, নাটকীয় সঙ্গীত এবং আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষার দাবি তুলে ধরা হলো। কিন্তু স্বাধীন সামুদ্রিক ট্যাঙ্কিং সংস্থাগুলোর বিশ্লেষণে ভিন্ন তথ্য উঠে আসে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানান যে মার্কিন জাহাজ আন্তর্জাতিক জলসীমা ছাড়েনি। ওই কোর্স পরিবর্তন ছিল সম্পূর্ণ রুটিন মাফিক। ইরানের অভ্যন্তরীণ দর্শকদের কাছে এটি এক প্রতিবিজয় হিসেবে উপস্থাপিত হলেও মার্কিন সামরিক বিশ্লেষকদের কাছে এটি ছিল মূল্যবান গোয়েন্দা তথ্য সংগ্রহের এক চমৎকার সুযোগ। এই ঘটনার গভীর তাৎপর্য লুকিয়ে আছে আধুনিক সংঘাতের নতুন ধারায়। গ্রেজন কৌশলে যুদ্ধ ও শান্তির মাঝামাঝি এক অস্পষ্ট অবস্থানে থেকে প্রতিপক্ষকে চাপ দেওয়া হয়। পারস্য উপসাগর হল বিশ্বের প্রায় ১/৫ জ্বালানি সরবরাহের পথ। সেখানে এই গ্রেজন রাজনীতির প্রধান মঞ্চ। বিশেষজ্ঞরা সতর্ক করেন যে এই ধরনের মুখোমুখি অবস্থানে ভুল বোঝাবুঝির ঝুঁকি সবসময় থাকে। একটিমাত্র প্রযুক্তিগত ত্রুটি বা ভুল সিগন্যাল ব্যাখ্যা যে কোনো মুহূর্তে বড় সংঘর্ষে রূপ নিতে পারে। পারস্য উপসাগরের এই নীরব জলরাশি নিস্তব্ধ থাকে বটে, কিন্তু এর নিচে যে অগ্নিকাণ্ড লুকিয়ে আছে তা যে কোনো মুহূর্তে প্রকট রূপ নিতে পারে।